ব্যাংকের অন্যতম কাজ হলো আমানত সংগ্রহ করা এবং সেই আমানত থেকে লোনস অ্যান্ড অ্যাডভান্স আকারে বিতরণ করা। এই যে মাঝখানে স্প্রেড, সেই স্প্রেডটাই হলো ব্যাংকের ইনকাম। তার যত খরচ, পরিচালনা, মুনাফা যা আছে সব কিছু মিট আপ করে এখান থেকেই ব্যাংক লভ্যাংশ বা এখান থেকেই ব্যাংক প্রফিট করে। তো প্রফিট ম্যাক্সিমাইজেশনই ব্যাংকের একটা উদ্দেশ্য। তো কোনো গ্রাহকের কাছ থেকে যখন ব্যাংক 100 টাকা আমানত নেয়, সেই আমানতের বিপরীতে আসলে ব্যাংক কত টাকা লোন দিতে পারে? মাত্র হলো 83 টাকা। এই কনভেনশনাল ব্যাংক যেগুলো 83 টাকা, আর ইসলামী ধারার ব্যাংক হলো 90.5 টাকা। তাহলে বাকি টাকা আসলে কি করা হয়? তাহলে বাকি টাকা কিন্তু বাংলাদেশ ব্যাংকে সিআরআর এবং এসএলআর হিসেবে জমা রাখা হয় গ্রাহকের নিরাপত্তার স্বার্থে। এখন ব্যাংক যখন এই লোনগুলো দেয়, যদি কোনো লোন ডিফল্ট হয়ে যায়, একদম যদি ব্যাড অ্যান্ড লস হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংকের জন্য বিপদ হয়ে যায়। কারণ ব্যাংক তখন কি করে, ওই যে তার যে লভ্যাংশ থেকে তার যে ক্যাপিটাল রয়েছে সেইখান থেকে 100% পর্যন্ত প্রভিশন আকারে বাংলাদেশ ব্যাংকে রাখা হয় গ্রাহকের স্বার্থে। মানে ধরেন আপনি যদি 100 টাকা ঋণ নেন, সেই ঋণ যদি আপনি না দেন, সেটা যদি ব্যাড অ্যান্ড লস পর্যায়ে চলে যায়, মানে লোনের স্টেজ আছে, তো সেই ব্যাড অ্যান্ড লসের লাস্ট স্টেজ, তো এই যে কুঋণ যদি এখন হয়ে যাবে, তখন কিন্তু এই ঋণের বিপরীতে অন্য যে আপনার প্রফিট হলো বা অন্য যেখান থেকে হোক, আপনাকে কিন্তু বাংলাদেশ ব্যাংকে 100% প্রভিশন রাখতে হবে। তার মানে আপনাকে 100 টাকাই রাখতে হবে। এখন বাংলাদেশের যে ব্যাংকগুলো নিয়ে যারা প্রোপাগান্ডা ছড়ায়, তারা কিন্তু এগুলো কখনোই চিন্তাও করবে না, জানবে না, তাদের জানার অধিকারও নাই, জীবনে বুঝবেও না। তাদের কাজ হলো ব্যাংকে, মানে একটা ব্যাংকের যে এই লোন যে ডিফল্ট হয়ে যায় বা লোনের যে আদায়ের হার যখন কমে যায়, তখন অনেকেই বলে যে এটা তো ঋণ খেলাপি বেশি, এই ঋণ খেলাপি কারণে আমরা ওই ব্যাংকে আমানত রাখবো না। এখন আসলে আমানত রাখা না রাখা তো আসলে কোনো কথা নাই, আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতা। তবে একটা ব্যাংকের যেমন ভালো অবস্থা হয়, তেমন খারাপ অবস্থা হতেও সময় লাগে না, আবার সেই খারাপ অবস্থা থেকে উত্তরণ করতেও সময় লাগে না। মানে টোটাল হচ্ছে একটা বেলুনের মতো আমি যদি মনে করি, মানে হাওয়া দিলে সেটা ফুলবে, হাওয়া না থাকলে সেটা কি চুপসে যাবে। তার মানে কিন্তু কোনো স্ট্রেস, ওই বেলুনের অবস্থা কিন্তু কোনো পরিবর্তন হয় না, মানে আপনি যদি না ফাটিয়ে ফেলেন। তো এখন বাংলাদেশের ইতিহাসে তো কোনোদিন কোনো ব্যাংক এই দেউলিয়াও হয় নাই, হারিয়েও যায় নাই। তো কি হয়েছে? হাওয়াটা কমে গিয়েছে। সেটার জন্য কি করতে হবে তাহলে? সেটার জন্য ব্যাংক কর্তৃপক্ষ অবশ্যই বিভিন্ন ধরনের স্টেপ নিচ্ছে। তারা সেই যে তাদের যে বিতর্কিত লোন, সেটা আদায় করার চেষ্টা করতেছে, মামলা করতেছে গ্রাহক সেই লোন ডিফল্টার পার্টির বিরুদ্ধে। আরও যত আইনানুগ পরিস্থিতি আছে, তারপরে নন লিগাল যে অ্যাটাচমেন্টগুলো আছে, সেটা সব কিছুর মাধ্যমে ব্যাংক কিন্তু তখন সেই লোনগুলো আদায়ের চেষ্টা করে। তো এখন অনেকেই বলে যে এই যে ডিফল্ট হয়ে গেলো, আমাদের টাকা দিয়ে দিল, আসলে ব্যাংক কিন্তু সেই লোনের বিপরীতে 100% প্রভিশন বাংলাদেশ ব্যাংকে জমাই রেখেছে। এখন যখন আদায় করবে, তখন কিন্তু ওই 100% প্রভিশন কিন্তু ব্যাংকের কি হবে, ক্যাপিটালে আবার যোগ হয়ে যাবে। কিন্তু এখন কিন্তু নাই, এখন কিন্তু ব্যাংক ফাঁকা, তাই না? তো এই বিষয়গুলো যখন আপনি চিন্তা করবেন, তখন কিন্তু আপনার মধ্যে এই ব্যাংক নিয়ে একটা পজিটিভ ধারণা, পজিটিভ ভাইবস আসবে। আমাকে যে যারা এই আজকে 2-1 জনে মেসেজ দিয়েছেন এই রিলেটেড, আমি সেই জন্য কথা বললাম, যে বলতেছে যে এই ব্যাংকে তো ডিফল্ট লোন আসলে অনেক বেশি। হ্যাঁ, ডিফল্ট লোন থাকলে ব্যাংকের যে পোর্টফোলিওটা নষ্ট হয়ে যায় বা ব্যাংকের যে লিকুইডিটি যা ম্যানেজ করতে চরম সম্মুখীন হয়, যেটা আপনারা 5টা ব্যাংকে দেখতেছেন। তো এখন এইটা কি উত্তরণের শেষ নাই? অবশ্যই উত্তরণ হবে, অবশ্যই উত্তরণ হবে। যারা 5 ব্যাংকের গ্রাহক বলি, বা যে সকল ব্যাংকগুলো 6-7টা ব্যাংক যারা সমস্যার মধ্যে আছে, সেই ব্যাংকগুলো কিন্তু তারা ঘুরে দাঁড়াবে। এমন তো না তাদের টাকা না, এরকম না। কিন্তু তারা এই যে এখন যেভাবেই হোক, পলিটিক্যাল আমি এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না, যেভাবেই হোক ব্যাংকগুলো একটু আর্থিক সমস্যার মধ্যে পড়েছে এবং লাগামহীন, সবচেয়ে বড় কথা হলো যে গ্রাহকদের কারা ভীত সন্ত্রস্ত করে লাগামহীন কথাবার্তা এবং এই যে নানান ধরনের যে নেগেটিভ কন্টেন্ট। যেমন আপনারা দেখবেন যে ইসলামী ধারার ব্যাংকগুলো থেকে বর্তমানে অনেক মানুষ মানে টাকা তুলতেছে। তো ওখানকার একজন ম্যানেজার, উনি একজন গ্রাহককে বলেছে, সেই গ্রাহক আমাকে শেয়ারও করেছে, যে সেই ম্যানেজার বলেছেন যে যেভাবে নিচ্ছে আবার সেভাবে আসবে। তো মানুষ, আমরা হলো হুজুগে বাঙালি, আমি প্রত্যেকটা ভিডিওতে আসলে আমার ব্যাংকে তথ্য বেশি শেয়ার করা উচিত, এগুলো না করে আসলে মানুষ তো এখন বেশিরভাগই টেনশনে থাকে। একজনে লিখছে যে আমি তো বিদেশ থাকি, কোনো কিছু টের পাই না, কষ্ট করে ইনকাম করি, তা আমার কি হবে? আমি আপনাদের সব শেষ। তো তারপরে কিন্তু আমি তাকে অনেক মোটিভেশন দিলাম, অনেক কথা বললাম, সে খুবই সন্তুষ্ট। এবং এই যে ব্যাংকিং নিয়ে যে গুজব যারা ছড়ায়, ওই ধরনের ভিডিও যারা দেখে, তাদেরকে বললাম যে ভাই, আপনি তো জীবনে দেখবেনই না, যারা বিদেশ থাকেন তারা তো অবশ্যই দেখবেন না, কারণ ওগুলো দেখবেন আপনি মরবেন, আপনার মানসিক অস্বস্তির মধ্যে থাকবেন। বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যাংক দেউলিয়া হয় নাই, হারিয়েও যায় নাই, পলায়ও যায় নাই, সাময়িক সমস্যা হয়েছে। এখন এই সমস্যা উত্তরণের পথও আছে, কারণ সমস্যা হলেই সমাধান সৃষ্টি হয়। হ্যাঁ,
যেখানে সমস্যা সেখানে সমাধান, যেখানেই অন্ধকার সেখানেই আলো। সুতরাং এইগুলো আপনারা মানে না ভেবে পজিটিভভাবে আপনারা ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। ওই সমস্যাযুক্ত ব্যাংকের গ্রাহকদের উদ্দেশ্যে বলছি যে আপনারা অবশ্যই আপনাদের আমানত যেহেতু সুরক্ষিত আছে অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন, সেটা লভ্যাংশ নিয়েই সব কিছু পাবেন। তো আপনাদের জন্য সবার জন্য শুভকামনা। ব্যাংকিং গুজব থেকে দূরে থাকি। যারা ব্যাংক নিয়ে এই বাজে মন্তব্য করে, ব্যাংক নিয়ে বাজে কথাগুলো ছড়ায় ফেসবুকে, তাদের বিরুদ্ধে আপনারা অবশ্যই আপনারাই পদক্ষেপ নেবেন এবং এদের থেকে দূরে থাকবেন। আপনি লিখে রাখতে পারেন, আপনি নিশ্চয়ই ভালো থাকবেন। শুভকামনা।